গত পর্বে আমরা সামথিং ইজ কিলিং দ্য চিলড্রেনের ষষ্ঠ ভলিউম নিয়ে আলোচনা করেছিলাম। আজ এ পর্বে আমরা এই সিরিজের সপ্তম অর্থাৎ 7 নম্বর ভলিউম শুরু করছি। আপনি যদি আগের ভলিউমগুলো না দেখে থাকেন তাহলে অনুরোধ রইল আগে সেই ভিডিওগুলো দেখে আসুন, না হলে এই গল্পে কি হচ্ছে কেন হচ্ছে আপনি কিছুই বুঝতে পারবেন না। আর ভিডিওগুলো প্লেলিস্ট করেও সাজানো আছে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আমরা দেখতে পাই টমির মা দাঁড়িয়ে আছে, তার হাতে একটা সিগারেট। উনার আশেপাশেও আরও অনেক অভিভাবক দাঁড়িয়ে আছে, তাদের সামনে পুলিশের ডু নট ক্রসের লাইন টানা। লাইনের অপর পাশে দায়িত্বরত পুলিশ একে একে কালো কাপড়ে ঢাকা সেই দেহগুলো বের করছে। টমি ভিড়ের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে বলল, মম, তুমি কি? মাও বললেন, আমি এখানেই আছি। টমি মায়ের দিকে তাকিয়ে এক নিঃশ্বাস ছেড়ে বলল, মা, তুমি তো ঠিকমতো তৈরি হয়েও আসনি। তার মা তার হাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, তুমি তোমার হাত ভেঙে ফেলেছ? না, অন্য কেউ এটা ভেঙেছে। তুমি কি সত্যি এটা ডিজার্ভ করো? টমি মাথা নিচু করে বলল, হ্যাঁ, সম্ভবত করি। আমার মনে হয় তোমার কথা বলার ভঙ্গিটা ঠিক করা উচিত। ঠিক আছে মা। ভিক্টোরিয়ার ফোন পেয়েছিলাম, জানো তো, স্যালির মা। ওরা সবাই কি ভিতরে? ওরা অনেকক্ষণ ধরেই সেই কালো ব্যাগগুলো বের করছে। পার্কাররা ভেতরে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু করোনার বলেছিলেন যে তারা এখন কাউকে ভেতরে ঢুকতে দিতে পারবে না। ওরা নাকি এখনো বুঝতে পারেনি কোন দেহের অংশ কার। মা, তুমি বাড়ি যাও, আমি একা সামলে নিতে পারবো। আমি যাব না টমি, আমি কোথাও যাব না যতক্ষণ না আমার ছোট মেয়েকে দেখি। আমরা দেখতে পাই স্কুলের ইনডোর বাস্কেটবল গ্রাউন্ডে পুলিশ কালো ব্যাগে মোড়ানো দেহগুলো সারিবদ্ধভাবে সাজাচ্ছে, আর সেখানে প্রিন্সিপাল আর অফিসার টিম একসাথে দাঁড়িয়ে সেগুলো দেখছে। এটা ভয়াবহ। আমি মোটেও মজা করছি না, তবে আমি আপনার সাথে সহমত। আপনি কি আপত্তি করবেন? জানি এটা একটু নির্দর্শনায়। আপনার কাছে কি আরেকটা আছে? বাইরে গিয়ে অভিভাবকদের সাথে কথা বলার আগে আমার একটা দরকার। হ্যাঁ হ্যাঁ, নিন, ধন্যবাদ। আমার আমার সব কিছু অবশ লাগছে, যেন বুঝতেই পারছি না। আর আমার শরীরের ভেতর আছে কি না নিজেকে নিজের পেছন থেকে দেখছি, আর আমার শরীর ভয়ঙ্কর জিনিসগুলো দেখছে। এমন কিছু আমি জীবনও কখনো দেখব সেটা ভাবিনি। চেনার কোনো উপায়ই ছিল না। তা দেখার জন্য আমাকে তাদের কয়েকটি চোয়ালের হার আরেকজনের সাথে মিলিয়ে দেখতে হয়েছিল, কোনটা কার সেটা বুঝতে। হায়, খুব বেশি হয়ে গেল, তাই না? দুঃখিত, বুঝতেই পারছি না কখন কি বলা উচিত। শুধু বলুন, কেন এটা ঘটলো, বা কে করেছে? কিছু খুঁজে পেয়েছেন কি? কোনো উত্তর আছে? অভিভাবকদের কি জবাব দিব? কিছুই পাওয়া যায়নি, যতদূর জানি কোনো চিহ্নই নেই। কিন্তু কিছু তো থাকা উচিত, তাই না? আমি সেই মানুষ নই, আমাকে জিজ্ঞেস করবেন না। তাহলে কার কাছে উত্তর আছে? এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই এরিকা একটা গাছের ওপর তার ধারালো অস্ত্রটি নিয়ে শিকারের প্রস্তুতি নিচ্ছে। পাশের ব্যাগ থেকে অক্টোপাসটি বলে ওঠে, এটা কাজ করবে না। চুপ, তুমি জানো এটা কাজ করবে না। আমি তোমাকে চুপ থাকতে বলেছি, আমি কিছু শব্দ শুনছি। আমরা দেখতে পাই সেই বাচ্চা মনস্টারগুলো সেখানে এসেছে। ওরা এখানে কি করছে? ওরা কাঁদছে এরিকা, ওরা কাঁদছে কারণ তুমি ওদের মাকে শেষ করে দিয়েছো। আর ওরা কাঁদছে কারণ ওরা ক্ষুধার্ত। এরিকা সেখান থেকে ঝাঁপ দিয়ে বাচ্চাগুলোর সামনে নামে। বাচ্চাগুলো তার দিকে এগিয়েও আসে। এরিকাও তার ধারালো অস্ত্র দিয়ে একটিকে আঘাত করে। এতে ওদের কিছুই হয় না, বরং সেখান থেকে বাতাসে মিশিয়ে যায়। এরিকা অবাক হয়ে যায়, সে বিশ্বাসই করতে পারে না এটা। পেছন থেকে একজন বলে ওঠে, আমি চাই তুমি আমাকে বলো কেন এটা কাজ করেনি। পাশে তাকিয়ে দেখতেই আমরা দেখতে পাই
সেখানে অ্যারন এসেছে আর এরিকাকে জিজ্ঞেস করছে, তুমি কি জানো এটা কেন কাজ করেনি? এরিকা অ্যারনের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ অ্যারন, আমি জানি। অ্যারন এরিকাকে জিজ্ঞেস করলো, তাহলে বলো অস্কিউরা টাইপ কি? তারা তোমাকে হাউস অফ স্লটার থেকে আমাকে জেরা করতে পাঠিয়েছে, তাই না? তারা আমাকে পাঠিয়েছে তোমার ঝামেলাগুলো গুছিয়ে দিতে। এরিকা বিরক্ত হয়ে বলল, ওটা নিয়ে শুভকামনা। এরিকাকে যেতে দেখে অ্যারন অবাক হয়ে দাঁড়িয়ে রইল। হেই, দাঁড়াও। গাছে চড়তে চড়তে এরিকাও বলল, সত্যিই শুভকামনা তোমার জন্য। এরিকা সেখান থেকে তার ব্যাগ আর জ্যাকেট নিয়ে নিচে নামল। অ্যারন বিরক্ত হয়ে তাকে বলল, এরিকা, শিকাগো থেকে তোমার কাঁধে যে ঝামেলাটা নিয়ে এসেছো সেটা তোমার সমস্যা, আমার নয়। দেখো, আমি তোমার উদ্ধর্তন হাউস অফ... চুপ থাকো। তুমি একটা আদুরে বাচ্চা যে সব ঠিকঠাক বই পড়েছে, সব তত্ত্ব জানে, কিন্তু হাতে ময়লা লাগাতে চাও না। বড় বড় কথা বলে আমার উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করো না। তুমি করো তোমার রাজনীতি, লোক দেখানো হাসি, কিন্তু আসল কাজ, ওসব দানবদের শেষ করা, সে কাজ তো এখনও আমারই করতে হয়। আর তুমি জানো কেন তুমি বর্তমান অবস্থায় পারছো না? হ্যাঁ, আমি জানি। অস্কিউরা টাইপ হলো ছায়া রূপে থাকে সবসময়, আর যখন তারা খায় শুধুমাত্র তখনই তাদের দেখা যায়। তাহলে এটাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা পুরোপুরি অর্থহীন, যখন ওটার কামড় দেওয়ার মতো কিছুই নেই, তাই না? বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকে। তাহলে সময় নষ্ট করছো কেন? কারণ বাচ্চারা মরছে অ্যারন, এবং আমি অপেক্ষা করতে চাইনি যতক্ষণ না পরের জন মারা যায়। তার আগেই কিছু করতে চেয়েছি। কিছুক্ষণ নীরব থাকে দুজন। এরপর অ্যারন বলল, আমি দুঃখিত। আমি জানি এই বিষয়ে একদমই তোমার ব্যক্তিগত। না, তুমি জানো না। তুমি যতটা ভাবো তার চেয়েও বেশি আমি জানি। তবে এটাও মেনে নিচ্ছি, আমি যতটা ভাবি ততটাও জানি না। আমাকে অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ। স্বাগতম তোমাকে। আমি ব্যঙ্গ করছিলাম। আমি জানি, শুধু পরিবেশটা একটু হালকা করতে চেয়েছিলাম। তাহলে কাজে নামি, কি বলো? আমি শিকারের এলাকা জানতে চাই। ওদের আকৃষ্ট করার জন্য ভালো জায়গা ঠিক করতে হবে। কিন্তু তুমি জানো, আমাদের টোপ লাগবে। মেয়েটা কোথায়? বিয়ান ছিল নামটা বোধহয়। না, তুমি যদি ওরা মরার আগ পর্যন্ত অপেক্ষা করতে না চাও, তাহলে ফাঁদ পাততেই হবে। ওরা কিছু করার আগে ওদের মারতে হবে। তার মানে তোমার ওই মেয়েটাকে দরকার, যদি না হাসপাতালের ছেলেটাকে ওটা স্পর্শ করে থাকে। জেমস, তুমি কি বরং ওকেই ব্যবহার করতে চাও? দুজনকে আলাদা রাখার চেয়ে যে কোনো একজন ভালো। ওদের আকৃষ্ট করা যাবে। তার মানে তুমি বলছো বাচ্চারা অর্ডারের রিচুয়াল দেখবে? যতদূর শুনেছি, ওরা আগে একটা অর্ডারের রিচুয়াল দেখেছে, যেটা তরুণ মিস্টার মাহনিকে নিয়ে প্রশ্ন তুলে। তবে আমরা চাইলে সময় মতো ওর কাছে পৌঁছাতে পারি। এরিকার বিস্ময়ে চোখ বড় হয়ে যায়। আমাকে এমন চোখে দেখা বন্ধ করো যেন আমিই মূল ভিলেন, যেন তুমি নিজেই ছেলেটাকে জঙ্গলে ঘোরাওনি যাতে মায়ের কাছাকাছি যেতে পারো। আমরা নায়ক নই, আমরা শিকারী, এটা ভুলে যেও না। অ্যারন যেতে যেতে বলল, এখন আমাকে সে মেয়ের কাছে নিয়ে চলো, যাতে আমরা এটা শেষ করতে পারি। আমাকে যেন আর কখনো উইসকনসিনের এই নোংরা কোণে পা রাখতে না হয়। এরিকাও তার সাথে যেতে যেতে বলল, ঠিক আছে। দুজনে চলে যাওয়ার পর আমরা দেখতে পাই কেউ একজন তাদের উপর নজর রাখছে, যেটা আর কেউ না, অফিসার রিচার্ডস। সে তখনই মিস গেইলকে ফোন কল করে, বলে, গেইল, আমি টম বলছি। ছোট মেয়েটা কি এখনো তোমার ডেস্কের পাশে আঁকছে? গেইল হেসে বলে, হ্যাঁ, ও এখানেই আছে। আমরা দারুণ সময় কাটাচ্ছি। ঠিক আছে, ওর ব্যাগ গুছিয়ে দাও। আমি খুব শীঘ্রই এসে ওকে নিয়ে যাব। আমি চাই না তুমি অন্য কাউকে ওকে নিতে দাও। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ওহ, আমি আসলে নিশ্চিত নই শেরিফ এটা পছন্দ করবে কিনা। সে আজ সারাদিনই বিরক্ত হয়ে আছে। রিচার্ডস হাতে রিভলভার নিয়ে মিস গেইলকে বলে, যদি তার সঙ্গে কথা বলতে হয় তাহলে সেটাই আমাকে করতে হবে। আর এখানেই শেষ হচ্ছে সামথিং ইজ কিলিং দ্য চিলড্রেনের 7ম পর্ব। এরপর তাদের সাথে ঠিক কী হলো তা আমরা এর পরবর্তী পর্বেই জানতে পারবো।
আশা করি এই উপস্থাপনাটিও আপনাদের ভালো লেগেছে। খুব শীঘ্রই ফিরছি নতুন পর্ব নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।